নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এন্ড অফ দ্য সিজনে আজকে দশম অধ্যায়ের দ্বিতীয় দিন। কেন এন্ড অফ দ্য সিজন বললাম? কারণ তোমাদের সিলেবাসে টোটাল 11টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে চ্যাপ্টার 11 মানে আজকে তোমাদের দশম অধ্যায়ের দ্বিতীয় দিন। চ্যাপ্টার 11টা তোমাদের দশম অধ্যায় করানোর আগেই আমি তোমাদের 11 নম্বর চ্যাপ্টার, যেটা মনীষীদের অবদান, সেই চ্যাপ্টারটা আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম। এবার প্রশ্ন ছিল, স্যার কেন আমি দশম অধ্যায়টা বাদ দিয়ে 11 নম্বর অধ্যায়টা করালাম আগে? কারণ তোমরা প্রত্যেকেই বলছিলে, স্যার প্রজেক্ট, স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, এই টপিকগুলো লিখতে বলেছে। তো বেশিরভাগ ক্যান্ডিডেটের দেখলাম যে তোমাদের চ্যাপ্টার 11 সেই অধ্যায় থেকে কিন্তু প্রজেক্ট দেওয়া ছিল স্কুল থেকে। তার জন্য কিন্তু তোমাদের আগে 11 নম্বর অধ্যায়টা আমি করিয়ে দিয়েছি। দশম অধ্যায়ের প্রথম দিন তোমরা একটা ক্লাস পেয়ে গেছো অলরেডি। এই চ্যাপ্টার থেকে প্রাক স্বাধীনতা যুগ, দেখতেই পাচ্ছ আমি মাথার উপরে লিখেই দিয়েছি প্রাক স্বাধীনতা যুগ। আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ সেকেন্ড ডেতে কিন্তু তোমাদের আজকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি আলোচনা করব তোমাদের সাথে। তোমরা জানো এটা টপিকে রয়েছে, তোমাদের সিলেবাসে রয়েছে উডের ডেসপ্যাচ। এখানে উড মানে কিন্তু কোনো কাঠ ভেবে নিও না, কাঠ নয় কিন্তু বাগান থেকে কাঠ কেটে আনলাম, গাছের কাঠ কেটে আনলাম, ওরকম নয় কিন্তু। উড হচ্ছে একজন ব্যক্তির নাম। তোমরা ছোটোবেলায় পড়েছো ক্লাস 8, 9, 10 এই ধরনের ক্লাসগুলোতে। মনে করে দেখো, তোমরা কিন্তু ইতিহাসে পড়েছিলে, তাই তো? উডের ডেসপ্যাচ, তাই তো? একটু একটু আবছা আবছা মনে পড়ছে, কিন্তু সেখানে আমরা যেগুলো পড়েছিলাম এইখানে তার একটু ছোঁয়া ছোঁয়া জিনিস রয়েছে। আমরা ক্লাস 11-এ যেটা জানবো সেটা হচ্ছে উডের শিক্ষা সংক্রান্ত সুপারিশ। মানে ওই যেহেতু আমরা শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছি, তাহলে শিক্ষা বিজ্ঞানে আমরা যা পড়বো সবই শিক্ষা সংক্রান্ত। বুঝতে পেরেছ? তাহলে দেখো আজকের সেকেন্ডের ক্লাসে আমরা কি আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাই। দেখো তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ উডের ডেসপ্যাচ। এই যে একটা শব্দ তোমরা পেলে, ডেসপ্যাচ। এই ডেসপ্যাচ শব্দটার অর্থ কি, এইটা তো আগে আমাদেরকে জানতে হবে, তাই না? আমরা শব্দটার মানেই বুঝতে পারলাম না, আমরা প্রশ্নটার অর্থই বুঝতে পারলাম না, আমরা কি লিখবো? কাকের ঠ্যাং বগের ঠ্যাং? নিশ্চয়ই লিখবো না। তাহলে এখানে যে শব্দটা ব্যবহার করা হলো উডের ডেসপ্যাচ, উড মানে আমরা বুঝতে পারলাম উড হচ্ছে একজন ব্যক্তির নাম। আর ডেসপ্যাচ শব্দটার অর্থ কি? এই ডেসপ্যাচ শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন। কি বললাম? ডেসপ্যাচ শব্দের অর্থ হচ্ছে প্রতিবেদন বা দলিল। ওকে, তাহলে উডের ডেসপ্যাচ মানে উডের প্রতিবেদন বা উডের শিক্ষা সংক্রান্ত দলিল। তাহলে এই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্নের যে উডের ডেসপ্যাচ কি, এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা সহজেই পেয়ে গেলে, কিন্তু এটাকে সুন্দর করে একটু গুছিয়ে লিখতে হবে। আমি তোমাদের গ্রুপে নোট পাঠিয়ে দেবো, সেই নোটটা তোমরা সুন্দর করে পড়ে নেবে। কিন্তু তার আগে অবশ্যই ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে, না তো তোমাদের কাছে সব কিছু কী হবে, ওই জিলেপি খেয়েছো তো, জিলেপি মিষ্টি, একটা মিষ্টি জিলেপি, তাই তো? জিলেপি যেমন পেঁচিয়ে পেঁচিয়ে এদিক ওদিক দিয়ে পেঁচিয়ে যায়, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তোমাদের মাথার মধ্যে কী হবে বিষয়টা? ঠিক, পেঁচিয়ে যাবে। তো দেখো, তাহলে ডেসপ্যাচ শব্দের অর্থ বললাম প্রতিবেদন। তাহলে উডের প্রতিবেদনটা কি? 1854 খ্রিস্টাব্দে। কবে ভারত কবে স্বাধীন হয়? 1947 খ্রিস্টাব্দে। আর আমি কবেকার ঘটনা বলছি, উডের ডেসপ্যাচটা কবেকার? 1854। মানে কি স্বাধীনতার আগে না পরে? অ্যাবসলিউটলি স্বাধীনতার আগের এই যে দলিলটা আমরা পড়ব বা উডের ডেসপ্যাচটা আমরা পড়ব, উডের প্রতিবেদনটা পড়ব, এটা হচ্ছে স্বাধীনতার আগে। আর আগে মানে কি? প্রাক, তাই তো? ওই জন্যই কিন্তু চ্যাপ্টারটার নাম প্রাক স্বাধীনতা যুগ। স্বাধীনতার আগে যে সমস্ত শিক্ষা সংক্রান্ত দলিল পেশ হয়েছিল বা শিক্ষা সংক্রান্ত দলিল রচনা হয়েছিল, সেগুলোই আমাদের এই চ্যাপ্টারে জানার বিষয়। বুঝতে পেরেছ? তাহলে দেখো উডের ডেসপ্যাচে বললাম 1854 খ্রিস্টাব্দে। সেই সময় 1854, সেই সময় মানে কি ইংরেজদের অধীনে ভারতবর্ষ, রাইট? তাহলে সেই সময়কার বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, মানে সেই সময়কার যে সভাপতি কে ছিলেন? চার্লস উড। নামটা মনে রাখবে, চার্লস উড। বানানটা লিখে দিচ্ছি, এই যে এখানে তো উড দেখতেই পাচ্ছ, বানানটা বললাম চার্লস উড। ওকে, কত বললাম সালটা? 1854। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে।
এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, এই যে এই টপিকটা তোমরা আজকে জানছো না, এই টপিকটা কিন্তু শুধুমাত্র তোমাদের যে ক্লাস 11এই কাজে লাগবে, তারপরে আর কাজে লাগবে না, এই টপিকে শ্রাদ্ধ শান্তি কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু নয়। এই টপিকটা তোমরা যত দিন পড়াশোনার সাথে যুক্ত থাকবে, ইভেন চাকরির পরীক্ষায়, বিভিন্ন গভর্নমেন্ট যে চাকরির পরীক্ষাগুলো, ওগুলোতে কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। বুঝতে পেরেছ? এসআই, এসএসসি, এই ধরনের জায়গাগুলোতে। তো সুতরাং তোমরা প্রত্যেকেই কিন্তু কেউ না কেউ হয়তো টিচিং লাইনটাতে যাবে। তো যখনই যাবে তখন কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর প্রশ্ন আসবে। শুধু স্কুল সার্ভিস কমিশন বলে বলছি না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে, কারণ এটা ইতিহাসে রয়েছে। কি বললাম? ওই যে 8, 9, 10 এই সমস্ত ক্লাসগুলোতে ইতিহাসে রয়েছে। কারণ কম্পিটিটিভের এক্সামগুলোতে কোথাকার প্রশ্ন থাকে? তোমার একদম 6 বা 7 থেকে যে পড়াগুলো পড়ে এসছো, একদম আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত, সেইটুকুর মধ্যে থেকেই বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো হয় কম্পিটিটিভ এক্সামের। বুঝতে পেরেছ? তাহলে টপিকটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি যতটা সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরাও ঠিক ততটাই কিন্তু সহজ করে বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে কি বললাম? 1854 খ্রিস্টাব্দে সেই সময়কার সভাপতি, কার সভাপতি, কোথাকার সভাপতি? বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কি? চার্লস উড। কে? চার্লস উড। তিনি শিক্ষা সংক্রান্ত তার নির্দেশে শিক্ষা সংক্রান্ত একটা দলিল পেশ হয়, বা শিক্ষা সংক্রান্ত একটা দলিল রচনা হয়। এই যে দলিলটা, কোন দলিল? বাড়ির দলিল না, শিক্ষা সংক্রান্ত দলিল। এই যে পুরো শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত দলিলটাই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বা ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচ নামে পরিচিত, বা উডের প্রতিবেদন নামে পরিচিত। আজকে আমি যদি কিছু একটা তৈরি করি, তাহলে কি হবে? ওটা আমার প্রতিবেদন হবে, তাই না? যেমন ধরো, আমি তোমাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরে গেছো, তাও আমি আরও সহজ করে দিচ্ছি। এই যে তোমরা রিসেন্ট কিছুদিন আগেই হয়তো শুনেছো যে জাতীয় শিক্ষানীতি 2021, মানে নতুন করে দীর্ঘ 34 বছর পর নতুন করে কিন্তু জাতীয় শিক্ষানীতি কি হচ্ছে? তৈরি হচ্ছে। তাহলে এই জাতীয় শিক্ষানীতিটা কবে থেকে তৈরি হচ্ছে, কবে থেকে লাগু হবে আমাদের মধ্যে, মানে তোমাদের মধ্যে, তোমরা যারা শিক্ষার সাথে যুক্ত, বা ক্লাসে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কলেজ, মাস্টার ডিগ্রি, তোমরা হয়তো শুনেছো মাধ্যমিক পার্টটা উঠে যাচ্ছে, 9, 10, 11, 12 মিলে 4টা ইয়ার মিলে একটা পরীক্ষা হবে, তাই তো? এইরকম সব কথাগুলো কিন্তু তোমরা শুনে এসছো। মাঝখানে আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু একটা কথা বলেছিলেন এই জাতীয় শিক্ষানীতি নিয়ে। এটা নিয়ে তোমরা প্রচুর প্রশ্ন করেছিলে আমাকে ইউটিউব কমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে। তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী উনি তো হিন্দিতে বলেছিলেন, তাই না? এবার ওনার ভাষণটা কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারোনি, অনেকে ভালো মতো ক্যাচ করতে পারোনি উনি অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন, কবে থেকে এটা চালু হবে, এটার ফান্ডাটা কি। তার জন্য কিন্তু আমি ওনার ভাষণটা শুনে তোমাদের জন্য কিন্তু সেই জাতীয় শিক্ষানীতি সম্পর্কে জাস্ট প্রধানমন্ত্রীর বক্তব্যটা, আমি কিন্তু পুরো খসড়া আলোচনা করিনি, পুরো জাতীয় শিক্ষানীতি 2021 কী হবে, কী হতে চলেছে, কিচ্ছু আলোচনা করিনি। শুধু প্রধানমন্ত্রী যেটুকুটা বলেছিলেন ওটুকুটাই কিন্তু আমি আমার মতো করে, তোমরা যেন বুঝতে পারো সেইভাবে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই তো? ইউটিউবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা সেই ভিডিওটা দেখার পর তোমাদের মনে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গিয়েছিলে। তার মানে কি, প্রধানমন্ত্রীর ভাষণটাই কিন্তু আমি কি করলাম, আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরলাম। তার মানে কি, এটা আমার প্রতিবেদন হয়ে গেল একটা, বা আমার উপস্থাপন হয়ে গেল। বুঝতে পেরেছ? ঠিক তেমনই শিক্ষা সংক্রান্ত সেই সময়কার বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে দলিলটা পেশ করেন, সেটাকেই বলা হচ্ছে উডের ডেসপ্যাচ। কি পারবো না লিখতে? তাই তো? চোখ বন্ধ করে লিখে দেবো কিন্তু, একদম খুব সহজ সিম্পল ভাষায়। বেশি হেজাতে যাব না, বেশি পেঁচাতে যাব না। যত হেজাবো, যত পেঁচাবো, তত কী হবে? পেঁচিয়ে যাবে। আর বেশি পেঁচাতে পেঁচাতে কী হবে? নাট বল্টু যদি বেশি পেঁচাও তাহলে কী হবে? নাট বল্টুটা কেটে যায়, প্যাঁচটা কেটে যায়, তাই তো? তাহলে এখানেও কিন্তু সেম হবে, বেশি পেঁচাতে যাব না, একদম সুন্দর সিম্পল ভাষায় সুন্দর করে লিখে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্নটাতে দেখো কি বলেছে। ডেসপ্যাচ কি এটা আমরা বলে দিলাম। উডের ডেসপ্যাচের সুপারিশ আর ত্রুটি, এখানে কিন্তু দুটো বিষয় আছে।
এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই, স্যার আপনি তো মার্কসটা লিখলেন না, কত নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে? তোমাদের এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা জানো তোমাদের 4 মার্কসের কোনো প্রশ্ন নেই, ক্লাস 12-এ 4 মার্কসের রয়েছে। এখান থেকে হয় শর্ট প্রশ্ন মানে 1 নম্বরের জন্য এমসিকিউ এবং এসএকিউ, এবং তোমাদের বড় প্রশ্ন 8 মার্কসের জন্য, সেখানে হয়তো 5+3 থাকতে পারে, 4+4 থাকতে পারে, 2+6 থাকতে পারে, সে যেভাবেই থাকুক না কেন, কিন্তু তোমাদের 8 মার্কসের প্রশ্ন থাকতে পারে। হয়তো এই প্রশ্নটাই ডাইরেক্ট এই প্রশ্নটাই দিয়ে দিল, উডের ডেসপ্যাচ কি 1 নম্বর, উডের ডেসপ্যাচের ত্রুটিগুলি উল্লেখ করো 5 নম্বর, সুপারিশগুলি উল্লেখ করো 5 নম্বর, আর ত্রুটিগুলি ওখানে দিয়ে দিল 2 নম্বর। তাহলে 5 2 7 আর 1 8, এইভাবেও দিতে পারে। অথবা ত্রুটিটা দিল না, ত্রুটিটা না দিয়ে হয়তো তোমাকে বলছে যে উডের ডেসপ্যাচ কি, সেখানে হয়তো 2 নম্বর দিয়ে দিল, আর উডের ডেসপ্যাচের সুপারিশগুলি উল্লেখ করো, ওখানে 6 নম্বর দিয়ে দিল। তাহলে এইভাবে যেভাবেই দিক না কেন, আমাদের যদি এই পুরো বিষয়টার কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যেভাবেই আসুক না কেন, পুরো পরীক্ষার খাতা একদম পুরো ফাটিয়ে লিখে চলে আসবো। পারবো তো? তাই তো? প্রত্যেকেই পারবো। তাহলে দেখো সুপারিশগুলোর মধ্যে উড কি বলে লিখেছিলেন বা কি বলেছিলেন, এগুলো আমরা একটা একটা করে জানবো। দেখো প্রথমেই আমি বলি সুপারিশ সম্পর্কে, যে শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্য। দেখো ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী তিনি কি কি বলেছিলেন শিক্ষা প্রসঙ্গে, এগুলো একটা একটা করে জানবো। তাহলে ফার্স্ট আমরা জানবো কি বললাম, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, তাই তো? শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, এই যে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি হওয়া উচিত ডেসপ্যাচের মত অনুযায়ী, এখানে কিন্তু আমরা চার্লস উডের ডেসপ্যাচ পড়ছি, এখানে তোমার আমার বানানো গল্প কিন্তু লেখা যাবে না। আমার একটা ক্লাসের বন্ধু ছিল অমরনাথ, তো সে কিন্তু এরকম মানে যা দিত পরীক্ষাতে কিনা ও নিজের মতো করে লিখে দিত, মানে কী যে লিখতো ও নিজেও জানে না। ওরকম করলে কিন্তু পুরো কেটে তোমাকে 2টো রসগোল্লা খাতার উপর দিয়ে দিবে, তুমি সেটা বাড়িতে বসে খাবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে বানানো গল্প কিছু লেখা যাবে না, এখানে যা লিখবো একদম উডের তত্ত্ব, মানে উডের যা বলেছে, উড যা বলেছিলেন সেই কথাই লিখবো কিন্তু। ক্লিয়ার? তাহলে দেখো শিক্ষার লক্ষ্য আর উদ্দেশ্য প্রসঙ্গে উড সাহেব কিন্তু বিভিন্ন কথা বলেছিলেন। তার মধ্যে আমরা কয়েকটা কথা শুধু এখানে জানবো, মানে যেহেতু ক্লাস 11 তো নোট তো বিশাল বড় হয়ে যাবে, তাই না? এখন উডের যদি পুরো দলিলটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, সারা দিন পার হয়ে যাবে, ভিডিওই শেষ হবে না, নোট হয়ে যাবে, এত পেজের নোট হয়ে যাবে, তাহলে কোনো প্রয়োজন নেই। ক্লাস 11-এ 8 মার্কসের জন্য যেটুকু লেখার প্রয়োজন বা আমাদের যেটুকু জানার প্রয়োজন এই মুহূর্তে, সেটুকুটাই জানবো। তাহলে দেখো প্রথম লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যে তিনি কি বলেছিলেন, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার বিস্তার। এর মধ্যে আমরা কিন্তু সাব পয়েন্ট করব। কি করব? পাশ্চাত্য জ্ঞান, কি বললাম? পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার বিস্তার। ওকে, শিক্ষার বিস্তার। দেখো পাশ্চাত্য এই শব্দটার অর্থ কি? বহুবার বলেছি, তোমরা যারা যারা ক্লাস করো আমার অ্যাক্টিভলি, লাইভ ক্লাসে বলেছি বা গ্রুপে বলেছি, ক্লাস টাইমে বলেছি, বা এরকম ভিডিও মারফতেও কিন্তু বলেছি, প্রত্যেকেই জানো পাশ্চাত্য মানে হচ্ছে যেটা ইংরেজি শিক্ষাটাকে বলা হচ্ছিল, তাই তো? রাজা রামমোহন রায়, মনে পড়ছে 11 চ্যাপ্টারে করেছিলাম রাজা রামমোহন রায়, সেখানে কিন্তু পাশ্চাত্য কথাটা এসেছিল, তাই তো? তাহলে পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন, যেটাকে ইংরেজিতে আমরা বলি ওয়েস্টার্ন। এই যে আমি যদি একটু ড্রেস পোশাক দিয়ে বলি, এই যে বাঙালিরা কি করে, বাঙালি নারীরা শাড়ি পরছে, তাই তো? ছেলেরা কি করছে, ধুতি পাঞ্জাবি পরে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে ওয়েস্টার্ন কালচারটাকে একটু বেশি পছন্দ করি। মেয়েরা দেখবে জিন্স টপ এসব পরতে বেশি পছন্দ করে বর্তমানের মেয়েরা, তাই তো? গার্লস যারা রয়েছে, আমার বোনেরা যারা ক্লাস করছো এখন, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো আমরা জিন্স টপ এসব পরতে বেশি পছন্দ করি। ছেলেরা প্যান্ট শার্ট পরতে বেশি পছন্দ করি, রাইট? আর স্টাইলিশ প্যান্ট শার্ট কি বলে, ড্যামেজ, এখানে কাটা, এখানে ছেঁড়া, দুর্দান্ত, এগুলো সবই কিন্তু ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য থেকে এসেছে। বুঝতে পেরেছো? ওয়েস্টার্ন মানে ইংরেজি, তাহলে এখানে ওয়েস্টার্ন মানেই আমরা বুঝবো ইংরেজি। তাহলে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানোর কথা কিন্তু উড সাহেব বলেছিলেন। কাদের মধ্যে? ভারতীয়দের মধ্যে। আবার বলছি, কাদের মধ্যে এইটার কথা বলেছে? পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার বিস্তার ভারতীয়দের মধ্যে বলেছিল। ভারতীয়দের মধ্যে কিন্তু পাশ্চাত্য যে ধ্যান ধারণা বা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন তিনি কথা বলেছিলেন, সেটাকে বিস্তার লাভ করার জন্য, প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি ইংরেজি শিক্ষা বিস্তারের কথা বলেছিলেন, বা ইংরেজি জ্ঞান, ইংরেজি বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলো গোটা ভারতবাসীর মধ্যে
কিন্তু ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, যেহেতু সেই সময়টা কিন্তু ইংরেজদের অধীনে ছিল। মাথায় রাখবে, ইংরেজরা কি বাংলা বুঝতো? আই ছয় কি সোয়াং এইভাবে কথা বলতো, তাই না? তুমি যদি বলো আমি ভাত খাবো, কিছু বুঝবে ওরা? কিছু বুঝবে না। তাহলে ইংরেজদের মধ্যে ছিল। এবার চার্লস উড, বুঝতেই পারছো, একজন বিদেশি, একজন ইংরেজ, তাহলে তিনিও কিন্তু ভারতীয় জনগণদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন। নেক্সট দেখো, আমি আরও একটা কথা পয়েন্ট দিয়েছি এই লক্ষ্য আর উদ্দেশ্যের মধ্যেই, যে দক্ষ কর্মচারী তৈরি। দেখো এটাও কিন্তু একটা বিরাট বড় লক্ষ্য ছিল। কি বললাম? দক্ষ কর্মচারী তৈরি। তাহলে দক্ষ কর্মচারী তৈরি ভালো করে বুঝবে। দেখো দক্ষ কর্মচারী তৈরি, এই যে দক্ষ কর্মচারী তৈরি বিষয়টা বললাম, তাহলে দক্ষ কর্মচারী মানে কি? যে সমস্ত কর্মচারী কাদেরকে বলা হয়? যারা কাজ করে তাদেরকেই তো আমরা কর্মচারী বলি। তাহলে দক্ষ কর্মচারী তৈরি, এই যে ভারতবর্ষে যে সমস্ত কারিগররা বা যারা যারা কাজ করছে ইংরেজদের অধীনে, তখন তো ইংরেজদের অধীনেই প্রত্যেকেই আমরা কাজ করতাম, প্রত্যেকটা ভারতবর্ষে কিন্তু ইংরেজদের অধীনে কাজ করতো, তাদেরকে দক্ষ করে তোলা। দক্ষ মানে কি? যে কোনো বিষয়ে ভাষাগত দিক থেকে তারা যেন ইংরেজদের সাথে একদম কথোপকথনটা তাদের ফ্লুয়েন্টলি হয়, ভালো মতো কথা বলতে পারে। তার ভালো মতো কথা বলতে পারলেই তো তারা, ইংরেজরা তাদের কথা বুঝবে আর তারা ইংরেজদের কথা বুঝবে। আজকে তোমার আন্ডারে আমি কাজ করছি, তুমি বাংলা বোঝো না, তুমি হচ্ছে ইংরেজি বুঝো, এবার আমি তোমাকে বাংলায় বলছি, তুমি আমাকে ইংরেজিতে বলছো, আমি কি বুঝতে পারবো তোমার কথা? না তুমি আমার কথা বুঝতে পারবো না। তাহলে কমিউনিকেশনটা ব্রেক করে যাবে। তার জন্যই কিন্তু এখানে দক্ষ কর্মচারী তৈরি মানে বিভিন্ন ইংরেজি শিক্ষা প্রসারের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু দক্ষ করে তোলা, মানে এক্সপার্ট করে তোলা। এবং ভারতবর্ষের প্রত্যেকটা যারা যারা কর্মে লিপ্ত তাদের প্রত্যেককে কিন্তু দক্ষ করে তোলা, এই দক্ষ কর্মচারী তৈরি করার উপরেও কিন্তু উড সাহেব জোর দিয়েছিলেন। তার জন্যই কিন্তু বলেছিলেন যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে দক্ষ কর্মচারী তৈরি করা। ক্লিয়ার? নেক্সট দেখো, আরও একটা বলেছি, অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন। ভালো করে বুঝবে, অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন, অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন, তাই তো? দেখো অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন এই বিষয়টা কি? অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন মানে অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক মানে এখানে কোন দিকটা? টাকা পয়সার দিকটা, তাই তো? তাহলে টাকা পয়সার দিকটাকে কিন্তু বুঝতে পারা, কি করে টাকা পয়সাগুলোকে ভালো জায়গাতে কাজে লাগাবো এবং যেখানে কাজে লাগাবো সেখান থেকে কি করে আমার ইনকামটা বেশি হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উড সাহেব ভালো মতো অনুধাবন করার কথা বলেছিলেন, ভালো করে যেন বুঝতে পারে প্রত্যেকটা জনগণ, সেই কথা কিন্তু তিনি বলেছিলেন। কি বলেছিলেন? অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন। এই যে তখনকার সময় ভারতবর্ষে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ, এখন তো ঘর বাড়ি তৈরি করাতে প্রাকৃতিক সম্পদের ব্যবহারগুলো কমে যাচ্ছে, এখন নতুন নতুন টেকনোলজির যুগে নতুন নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে বলে প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা কমে যাচ্ছে, কিন্তু সেই সময় তো টেকনোলজি অত উন্নত ছিল না, সেই সময় কিন্তু ভারতবর্ষে অত টেকনোলজি উন্নত ছিল না, বাইরে ছিল, তাহলে ইংল্যান্ডে ছিল, এইসবের জায়গা ছিল, কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার, যেমন কাঠ, যেমন বন জঙ্গল ছিল, তেমন মানে জীবাশ্ম থেকে শুরু করে সমস্ত কিছু, কয়লা, বিভিন্ন খনিজ, এই সমস্ত কিছু কিন্তু ভারতে অফুরন্ত ভাণ্ডার, মানে শেষ হবে না, এরকম একটা ব্যবস্থা। তাহলে অর্থনৈতিক, এই ভারতের যে প্রাকৃতিক সম্পদের অগাধ রয়েছে, ভারতবর্ষে যে প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, এই মানে প্রাকৃতিক সম্পদকে কি করে কাজে লাগানো যায়, এই বিষয়টা কিন্তু উড সাহেব বলেছিলেন। বুঝতে পেরেছ? তার জন্যই কিন্তু তিনি এই কথাটা বলছেন যে অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন করা মানে প্রাকৃতিক সম্পদকে যথোপযুক্ত কাজে ব্যবহার করে সেখান থেকে কি করে সহজে ইনকাম করা যায় বা রোজগার করা যায়। ক্লিয়ার? মানে প্রাকৃতিক সম্পদ তো প্রচুর রয়েছে, তাহলে প্রাকৃতিক সম্পদগুলোকে ওইভাবে ফেলে না রেখে সেটাকে যদি মানুষের কাজে লাগানো যায়, মানুষ যদি দুটো পয়সা সেখান থেকে রোজগার করতে পারে। বুঝতে পেরেছ? তাহলে অর্থনৈতিক তাৎপর্য অনুধাবন। নেক্সট আমি বলেছি ভারতের বাজারে পণ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি। কি বললাম পয়েন্টটা? ভারতের বাজারে পণ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি, পণ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি। পয়েন্টটা বেশি বড় হয়ে যাবে, লিখবো না। পণ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি। কোথায় চাহিদা সৃষ্টি? ভারতবর্ষের বাজারে। দেখো ভারতবর্ষের বাজারে আমি কি বললাম, ভারতবর্ষে কিন্তু টেকনোলজি সেরকম উন্নত ছিল না,
তাই তো ভালো করে বোঝার চেষ্টা করবে। যেহেতু ভারতবর্ষের টেকনোলজি অত উন্নত না, উন্নতটা ছিল কোথায়? ইংল্যান্ডে। এবার ভারতবর্ষের যে জনগণরা তারা কিন্তু জানে, ব্যাপারটা বুঝতে পারছে যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের প্রচুর ভাণ্ডার রয়েছে, কিন্তু সেই সম্পদটাকে কি করে কাজে লাগাবো, তার মেশিন, তার টেকনোলজি উন্নত এই জিনিসটা ভারতবর্ষে ছিল না। তার জন্য ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদকে তারা কি করতো? ইংল্যান্ডে পাঠাতো। ধরো এখানে ভারতবর্ষে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ভারতবর্ষে প্রচুর শাল গাছ রয়েছে, প্রচুর শাল সেগুন গাছ রয়েছে, কিন্তু শাল আর সেগুন গাছ থেকে যে ভালো কাঠ পাওয়া যায়, ভালো মানে কাঠ বানানো যায়, সেই কাঠটা দিয়ে, শাল সেগুন কাঠ দিয়ে বা আরও নতুন নতুন ঘরের শৌখিন জিনিসপত্র বানানো যায়, এইসব বানানোর জন্য যে যন্ত্রপাতি বা যে কারিগর, সেটা কিন্তু ভারতবর্ষে ওরকম ছিল না, সেই যন্ত্রপাতিগুলো ভারতবর্ষে ছিল না। তাহলে সেই যন্ত্রপাতিগুলো যেহেতু নেই, তাহলে শাল গাছ রয়েছে, তাহলে শাল গাছ রয়েছে, শাল কাঠটাকে কি করতো? সেই শাল গাছটাকে কেটে তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিত। ইংল্যান্ডে যখন তৈরি করতো, ইংল্যান্ডে তৈরি করে আবার সেই জিনিসটা ভারতবর্ষের বাজারে বিক্রি করা হতো। তাহলে কি হলো? পয়েন্টটা ভালো করে বুঝতে পারবা। ভারতবর্ষের বাজারে পণ্য দ্রব্যের চাহিদা সৃষ্টি। তাহলে বাজারে কি হলো? সেই দ্রব্যগুলোর চাহিদা বেড়ে গেল, যে আরে এত সুন্দর এখানে আমাদের শাল গাছ আছে, এই শাল গাছটা যখন ওখান থেকে ভালো করে নতুনভাবে তৈরি হয়ে আসছে, কত সুন্দর একটা খাট, কত সুন্দর বাড়িতে সাজানোর জিনিসপত্র, তাহলে কি হলো? বাজারের চাহিদাটা বেড়ে গেল ভারতবাসীর মধ্যে। প্রত্যেকটা জনগণের মধ্যে কিন্তু এইরকম মানসিকতা গড়ে তোলার কথা উড সাহেব বলেছিলেন, যে প্রত্যেকটা ভারতবাসী যদি এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে চায়, তাহলে সেই প্রাকৃতিক সম্পদকে ইংল্যান্ডের বাজারে পাঠাতে এবং ইংল্যান্ড থেকে সেটা ভালো করে তৈরি করে ভারতের বাজারে এসে সেটা বিক্রি হবে, তবে সেটা কাজে লাগবে। বুঝতে পেরেছ? তাহলে এই ছিল শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। আরও অনেক লক্ষ্য রয়েছে, তো অত লক্ষ্য লিখতে গেলে তো শুধু লক্ষ্যই শেষ হবে না, কিন্তু শুধু লক্ষ্য লিখলে তো আমি নাম্বার পাবো না, আমাকে আরও কিছু লিখতে হবে। তাহলে লক্ষ্যের মধ্যে এই আমরা 4টা সাব পয়েন্ট দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? আরও অনেক পয়েন্ট দেওয়া যায়। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? শিক্ষার বিষয়বস্তু। নাম্বার টু পয়েন্ট বলছে শিক্ষার বিষয়বস্তু। মোটামুটি আমি বলে দিচ্ছি, মোটামুটি আমরা এখানে 9টা পয়েন্ট আলোচনা করব। ঠিক আছে? এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য একটা পয়েন্ট বললাম, এর আন্ডারে আমি সাব পয়েন্ট 4টা লিখেছি, তোমরা 2টো লিখবে যদি টাইম না পাও, আর যদি মনে হয় 4টাই লিখবে তো লিখে দেবে, কোনো সমস্যা নেই। নেক্সট পয়েন্ট বলছি শিক্ষার বিষয়বস্তু। উড সাহেব কি বলছে শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে? দেখো ভালো করে বোঝার চেষ্টা করবে। শিক্ষার বিষয়বস্তু কি হওয়া উচিত? শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে উড সাহেব কিন্তু বলছেন যে শিক্ষা, ভারতবাসীরা যে শিক্ষা গ্রহণ করবে বা ভারতীয় ছাত্রছাত্রীরা যে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষার বিষয়বস্তু হওয়া উচিত সমস্ত কিছু পাশ্চাত্য ধ্যান ধারণার উপর ভিত্তি করে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে, পাশ্চাত্য ইতিহাস, পাশ্চাত্য বিজ্ঞান, পাশ্চাত্য ইংরেজি, পাশ্চাত্য দর্শন, সমস্ত কিছুই কিন্তু পাশ্চাত্যের, এই পাশ্চাত্য কথাটাই কিন্তু তোমার এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জায়গাতে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, অঙ্ক, তার ধরো দর্শন, এই সমস্ত কিছুর কথাই প্রত্যেকটা জায়গাতেই বলা আছে। কিন্তু আমরা উডের কথাটা যখন লিখব, উডের ডেসপ্যাচের প্রতিবেদনটা যখন লিখব, উডের ডেসপ্যাচটা যখন লিখব, তখন কিন্তু আমরা এই শিক্ষার বিষয়বস্তু একই কথাই লিখব, যে উড সাহেব বলেছিলেন এই বিষয়গুলোর উপর জোর দিতে। তাহলে এই বিষয়গুলোর আগে আমরা ছোট্ট করে একটু পাশ্চাত্য কথাটা লাগিয়ে দেবো। পাশ্চাত্য জ্ঞান, পাশ্চাত্য বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য ইতিহাস, পাশ্চাত্য ভূগোল, এই সমস্ত কিছু পাশ্চাত্যের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষার বিষয়বস্তুর মধ্যে তিনি তুলে ধরেছেন। মানে এই সমস্ত বিষয়বস্তুর উপর শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? উডের ডেসপ্যাচে বা প্রতিবেদনে। প্রথমেই বলে দিয়েছি ডেসপ্যাচ কথার অর্থ কি, ডেসপ্যাচ বা প্রতিবেদন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো আমি কি বলেছি, শিক্ষার মাধ্যম। খুব সুন্দর একটা পয়েন্ট বলেছি। কি বলেছি? শিক্ষার মাধ্যম। এটাও কিন্তু খুব সুন্দর একটা বিষয়। দেখো
শিক্ষার মাধ্যম মানে কি, কোন মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, তার তো একটা মাধ্যম হওয়া উচিত, কোন মাধ্যমে, কোন ল্যাঙ্গুয়েজে শিক্ষাটা দেওয়া হবে। তাহলে শিক্ষার মাধ্যমে কিন্তু উড সাহেব বলেছিলেন প্রাথমিক স্তরে এবং মাধ্যমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করতে, মানে যার যেটা মাতৃভাষা। আমাদের মাতৃভাষা কি, বাংলা, বাংলার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করব। অন্যান্য জায়গায় মাতৃভাষা হিন্দি, সেইখানে হিন্দি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। ঠিক সেই কথাই আমি এখানে বলছি, উড সাহেব কিন্তু শিক্ষার মাধ্যম হিসাবে বলেছে প্রাথমিক স্তরে এবং মাধ্যমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু লুকিয়ে আছে, কিন্তু ভারতবর্ষের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া তখনই সম্ভব। উড কিন্তু সঙ্গে এই কথাটাও বলছে যে ভারতবর্ষের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই আরও এগিয়ে নিয়ে যাওয়াটা তখনই সম্ভব যখন কিনা ভারতবাসীকে, ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদেরকে, এবং এক কথায় যদি বলি প্রত্যেকটা ভারতবাসীকে তাদের মাতৃভাষা শিক্ষার পাশাপাশি যদি পাশ্চাত্য ভাষাটাও অর্থাৎ ইংরেজি ভাষাটাকেও যুক্ত করে শিক্ষা দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের শিক্ষাটাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। বুঝতে পেরেছো? মানে তিনি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ভাষাটাকেও কিন্তু তিনি জোর দিচ্ছেন। মাতৃভাষার উপর তো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্টুডেন্টসরা শিখবেই, পাশাপাশি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এবং সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমাকে ইংরেজি ভাষার উপরেও জোর দিতে হবে। এই হচ্ছে শিক্ষার মাধ্যম। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি।